রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 এর রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ইতালিতে 3 মাসের জন্য নিষিদ্ধ হলো বাংলাদেশিদের প্রবেশ। আগামী 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো যাত্রী ইতালি প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র বাংলাদেশি নাগরিক না, এই নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশ থেকে ঢাকা রোম রুটে কোনো দেশের নাগরিকই যাত্রা করতে পারবে না। ইতালি সরকারের এই সিদ্ধান্তে এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি সংশ্লিষ্ট রুটে তাদের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে ইতালির এই সিদ্ধান্তকে দুঃখজনক বলেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা ইতালি আনছে, আমি আমার বন্ধুকে বলছি যে আমরা মানে শক্ত জোরে বলা উচিত ইতালিকে যে আমরা তোমাদের ব্যান করা উচিত ছিল, কারণ এই বাংলাদেশে করোনা তোমরা নিয়ে আস, তোমাদের দেশ থেকে আস। আমরা সকলেই জানি যে এই কোভিড সিমটমটা অনেকেরই নাই, বাট পজিটিভ পাওয়া যেতে পারে। আর কোভিড এর রিকোয়ারমেন্টটা ইতালি দেয়নি যে কোভিড টেস্ট করে যেতে। 3 মাসের জন্য ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ হলো। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে ইতালির রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, এই নিষেধাজ্ঞার ফলে কি ধরনের সমস্যায় পড়বেন প্রবাসী বাংলাদেশিরা? ধন্যবাদ জায়েদ। আসলে বর্তমানে এই প্রেক্ষাপটে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে আটকা পড়ে রয়েছে তারা কিন্তু তাদের স্টে পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে রিএন্ট্রি ভিসার দরকার হবে। সেক্ষেত্রে নানান ভোগান্তির শিকার সম্মুখীন হবেন সেই সব প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া যারা বাংলাদেশে রয়েছেন, ইতালিতে আসতে পারতেছেন না, তাদের ব্যবসা বাণিজ্য ইতালিতে রয়েছে, অনেকে চাকরি হারাবেন। এছাড়া বর্তমানে প্রবাসী বাংলাদেশিদেরকে কিন্তু এই প্রেক্ষাপটে ইতালিতে ভিন্ন চোখে দেখছে। এবং আরেকটি বিষয় আপনাকে না জানালেই নয় যে এখানে বাংলাদেশিদের করোনা পরীক্ষার জন্য কিন্তু বাসায় বাসায় এখানকার স্বাস্থ্য বিভাগের লোকজন ডাকছে এবং গত 2 দিন যাবত এখানে প্রত্যেকের বাধ্যতামূলক করোনা পরীক্ষার জন্য ডাকা হচ্ছে। এবং যারা এখানে কাজ করেন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে। যদি সার্টিফিকেট না নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে কাজে যেতে নিষেধ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে যে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, তারা চিন্তায় রয়েছেন যে বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা কিভাবে আসবেন। আমরা কথা বলেছি এখানকার দূতাবাসের সাথে, দূতাবাস বলছেন যে আমরা কূটনীতিক তৎপরতা বৃদ্ধি করেছি, এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। তবে কবে নাগাদ তাদের এই ফ্লাইট ওপেন করে সেটি সঠিকভাবে বলতে পারছে না এখানকার রাষ্ট্রদূত। এবং যাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে রাখার জন্য এখানে দূতাবাস সর্বাত্মক চেষ্টা করেছে, তবে এখানকার প্রশাসন কিন্তু সেটি মানেনি এবং তাদেরকে ঢাকায় ফেরত পাঠিয়েছে। আর সবচেয়ে যে সমস্যাগুলো তৈরি হবে সেটি হচ্ছে আমাদের ইতালি এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক, এবং সেখানে আমাদের গার্মেন্টস সেক্টরটা, সেখানে কিন্তু করোনার কারণে বাংলাদেশ এবং ইতালির ব্যবসা বাণিজ্য কিন্তু সম্পূর্ণ স্থবির হয়েছিল, সেসব জায়গায় কিন্তু পুরোপুরিভাবে স্থবির হয়ে পড়বে। আর যেসব বাংলাদেশে আটকা পড়েছে তারা কবে নাগাদ ইতালিতে আসতে পারে সেটি নিয়ে কিন্তু সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে সে নিয়ে অনেক প্রবাসী বাংলাদেশি বেকার হয়ে পড়বে, বাংলাদেশে স্টে পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে, তারা আদৌ ইতালিতে আসতে পারবে কিনা সেটিও কিন্তু বলা যাচ্ছে না। যায় রিয়াজ হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিয়াজ হোসেন ইতালির রোম থেকে যুক্ত হয়েছিলেন। 3 মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশিদের প্রবেশ ইতালিতে, এবং এই কারণে নানা ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এবং যারা ইতালিতে থাকেন বাংলাদেশে অবস্থান করছেন তারাও অনেকেই বেকার হওয়ার শঙ্কায় আছেন। পরের প্রসঙ্গ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সাথে শাহেদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান শুরু করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। রিজেন্ট হাসপাতাল খুলে কোভিড টেস্ট রিপোর্ট জালিয়াতি, অনিয়ম ও বছরের পর বছর নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ শাহেদ করিম। গত 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানে অনিয়মের চিত্র ধরা পড়লে গা ঢাকা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ। এরই মধ্যে পলাতক শাহেদের বিরুদ্ধে মামলা করে জারি করা হয় দেশত্যাগে নিষেধাজ্ঞা। রিজেন্টের এমডি ও জনসংযোগ কর্মকর্তা সহ গ্রেপ্তার করা হয় 9 জনকে।
রিজেন্ট হাসপাতালের যিনি মালিক শাহেদ করিম বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। বিভিন্ন অবৈধ সম্পদের মালিক হওয়ার কারণে উনি ওনার যে সম্পত্তি আছে, ওনার যে টাকা পয়সা আছে, যেটা উনি অবৈধভাবে অর্জন করেছেন, এইগুলা উনি মূলত ব্যবহার করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। আর আপনারা জানেন ওনাকে গ্রেফতারের জন্য আমাদের সকল প্রকার অভিযান অব্যাহত আছে। তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন এই জন্য ইমিগ্রেশন পুলিশকে অ্যালার্ট করা হয়েছে এবং আমরা আশা করছি তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। এদিকে শাহেদের সব ব্যাংক হিসাব ও তার আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের মালিকের বিরুদ্ধে অনুসন্ধানের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা। দুদক তো কাউকে বাদ দেয় না, সকলকেই অনুসন্ধানের জন্য প্রয়াস করেছে। স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরুর কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। নমুনা পরীক্ষা, ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহ সহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাতের নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার আরো কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। খাতের ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অনিয়ম স্বাস্থ্য খাতে অভিযুক্ত শীর্ষ সিন্ডিকেট মাফিয়া মোতারেজ্জুল ইসলাম মিঠু দুদকের তলবে হাজির হননি। 2 আইনজীবীর মাধ্যমে বক্তব্য পাঠিয়েছেন। এদিকে করোনার পিপিই মাস্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাউকে জড়িত পেলে তলব করা হবে দুর্নীতি দমন কমিশনে। দুদক সচিব দিলওয়ার বক্ত এসব তথ্য জানিয়েছেন। আলী তালুকদারের প্রতিবেদন। অভিযোগ আছে যুক্তরাষ্ট্রে বসে স্বাস্থ্য বিভাগে কলকাঠি নাড়েন মোতাজ্জেরুল ইসলাম মিঠু। বিভিন্ন সরকারি চিঠিতে তাকে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ সিন্ডিকেটের মূল হোতা হিসেবেও চিহ্নিত করা হয়। পিপিই মাস্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট মাফিয়া সম্রাট হিসেবে পরিচিত মিঠুকে তলব করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে লেক্সিকন মার্চেন্ডাইজ টেকনো ট্রেড লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অসুস্থ জানিয়ে দুদকে নিজে না এসে আইনজীবী পাঠায় মিঠু। আমরা আমাদের পেপার জমা দেব, তারপর আপনাদের সাথে আমরা দেখি। আপনার নাম কি? আমার নাম সৈয়দ মহসিন মোহাম্মদ সালাউদ্দিন কাসেম। তবে হাজির হয়েছেন মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির। অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কারো জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদেরকেও তলব করা হবে, এই তথ্য জানান দুদক সচিব। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছে এবং তথ্য পেলেই তারা সেটি অনুসন্ধান করবে। স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ও রিজেন্ট হসপিটালের মালিক শাহেদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দুর্বৃত্তায়ন আর প্রতারণা যেন স্বাস্থ্য খাতের প্রতিশব্দে রূপান্তরিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন দুর্বৃত্তরা রাজনৈতিক লেবাসে স্বাস্থ্য কাঠামোতে ঢুকে মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। যার ফসল করোনা সার্টিফিকেট প্রতারণা, যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম আর রিজেন্টের মতো হাসপাতাল গড়ে ওঠা। স্বাস্থ্য খাত দুর্বৃত্তমুক্ত করতে ক্যাসিনোর মতো ব্যাপক শুদ্ধি অভিযানের দাবি তাদের। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। করোনা সংকট দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতাকে সামনে এনেছে, যার শুরু N95 মাস্ক কেলেঙ্কারি দিয়ে। তার কদিন পরই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম কেনাকাটার হাজার কোটি টাকার অনিয়ম ব্যবস্থাপনা সংকটকে আরও স্পষ্ট করে। অক্সিজেন আর আইসিইউ সংকটকে পুঁজি করে একটি মহল রাতারাতি ভৌতিক বিল বানিয়ে শুরু করে ডাকাতি। রিজেন্টের করোনা সার্টিফিকেট জালিয়াতি এসব অনাচারের মুখোশ খুলে দেয়। করোনার আগেও নিশ্চয়ই তারা অনেক দুর্নীতি করেছে, কিন্তু করোনা হওয়ার পরে তাদের দুর্নীতিটা এখন প্রকাশ্যে নেমে এসেছে। এগুলো শুধু যে মানবাধিকার লঙ্ঘন সংবিধানের তা নয়, এগুলো ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা জড়িত আছে এবং আমি মনে করি শীর্ষ লোকজন জড়িত আছে, তাদের সকলের বিরুদ্ধে দুদককে কিন্তু এখন
ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিভাবে স্বাস্থ্য কাঠামোতে লুটেরা চক্র অনুপ্রবেশ করেছে তার ধারণা দিয়েছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। দুর্বৃত্তরা ক্ষমতাধর রাজনীতির ব্যক্তিদের ছত্রছায়া রাজনীতিক লেবাস গ্রহণ করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে অধিক মুনাফা অর্জনের জন্য। দুর্বৃত্তদেরকে দ্রুত আইনের আওতায় না আনা যায় এবং শুধু তাদেরকে নয়, যাদের ছত্রছায়ায় তারা দুঃসাহস হয়ে উঠেছে তাদেরকেও যদি আইনের আওতায় না আনা হয় তাহলে মানুষকে সেবা প্রদান করা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে। মোহাম্মদ শাহেদ কিংবা মিঠু সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষ কোণঠাসা। তাদের দমনে রাজনৈতিক ও প্রশাসনিক শুদ্ধি অভিযানের পক্ষে টিআইবি। এই যোগসাজশ অত্যন্ত পরিষ্কার, সেটি না হলে এটা যেরকম বিকশিত হতো না, সেরকম ভাবে এটি সুরক্ষিত হতো না। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াকে কাজ করার মতো সুযোগ করে দিতে পারে একমাত্র শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নির্দেশনা। আমরা সেটি আশা করি। মূলত স্বাস্থ্য খাতের দুর্বল নেতৃত্বের সুযোগে সবল লবিংবাজরা দুর্নীতি ও অনিয়মের সুযোগ নিচ্ছে বলেও মত বিশ্লেষকদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ঘরে বসে যারা সরকারের সমালোচনা করছেন, করোনা সংকটকালে তারা কতটুকু মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেছেন, সরকার নানা অনিয়ম দুর্নীতি ধরার পরও সমালোচনার শিকার হচ্ছে। দুর্নীতিবাজ যে পরিচয়েরই হোক তার ছাড় নেই, সরকার প্রধান স্পষ্ট করে জানিয়ে দেন সে কথাও। শাহ আলী জয়ের রিপোর্ট। বৃহস্পতিবার শেষ হলো 2020-21 সালের বাজেট অধিবেশন। করোনা সংকটের মধ্যেও যারা বাজেট প্রণয়নে কাজ করেছেন, সমাপনী বক্তব্যে তাদের ধন্যবাদ জানান সংসদ নেতা। একটা স্থবির অবস্থার মধ্যেও আমরা সংসদ ডেকেছি, বাজেট অধিবেশন ডাকতে সক্ষম হয়েছি এবং বাজেট দিতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, করোনা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, আর এই কারণেই দেশে মৃত্যুর হার অনেকটাই কম। তারপরও করোনায় কোনো মৃত্যুই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। আর আমাদের দেশের মানুষ যদি আরেকটু সচেতন হতো বা স্বাস্থ্য বিধিমালা যদি আরো যথাযথ মেনে চলতো, তাহলে হয়তো আরো এটা কার্যকর ব্যবস্থা নেওয়া যেত। প্রধানমন্ত্রী বলেন, করোনায় সরকারের পাশাপাশি দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। সারা দেশে 1,25,00,000 মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে তার দল। ঘরে বসে সমালোচনা, বাজেটের খুঁত ধরা, কাজের খুঁত ধরা, সেগুলো অনেকে ধরতে পারেন, কিন্তু মাঠে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করা, এই কাজগুলি আমরাই মানুষের পাশে দাঁড়াবো। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান সংসদ নেতা। বছরের পর বছর অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এটা তো মহিও হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে, কে কোন দলের, সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি, আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। করোনা সংকট মোকাবেলায় সরকারি ব্যয় বৃদ্ধি করে কর্মসংস্থান বাড়ানো হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনিয়মগুলি আমরা নিশ্চয়ই মানব না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার একমাত্র উদ্দেশ্য বাস্তবায়নেই রাজনৈতিক দল নিবন্ধন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় একথা বলেন তিনি। আর ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করার আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মারুফা রহমানের প্রতিবেদন। নির্বাচন কমিশনের নতুন আইন নিয়ে আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা এই আইনকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। বিএনপি মহাসচিব এবং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে বিরাজনীতিকরণ করতেই সচেতনভাবে এসব করা হচ্ছে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে যেন এই নির্বাচন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতায় রাখার জন্য সেই মেকানিজম দিয়ে তারা তৈরি করতে পারে।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আরপিও বাংলায় রূপান্তরের নাম করে প্রতারণা করা হচ্ছে। মৌলিক বিধান পরিবর্তন করতেই কমিশন গোপনীয়ভাবে এর খসড়া করছে। মৌলিক যে বিষয়গুলি সেই 6(1)(6)(a) এটার অক্ষুণ্ণ রেখে তারা এটা বাংলায় আইনটা করতে চায়, কিন্তু যখন তারা অনুবাদ করে নতুন আইন প্রস্তাব করেছে সেখানে মৌলিক বিধানগুলির অক্ষুণ্ণ রাখা হয় নাই। তারা যে শুধু আইন করে করে এই দেশের রাজনীতি গণতন্ত্র ধ্বংস করে, এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সিলেক্টিভ বেসিসে একটি সরকার করার পন্থায় নামে নাই, তারা কিন্তু যেখানে প্রয়োজন আইন ভঙ্গও করছে। এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সংকটগুলো থেকে দৃষ্টি সরাতে নতুন আইন করার চেষ্টা নির্বাচন কমিশনের। ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করার কথা বলেন তিনি। সবাই মিলে এটার বিরুদ্ধে একটা বক্তব্য দেয়া, আর এই যে দৃষ্টিটা সরিয়ে রাখতে চাইছে সেই দৃষ্টিটা যেখানে যাওয়া উচিত সেই জায়গাতে ফোকাস করবার চেষ্টা করা দরকার আমাদের। এছাড়া এই ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজী এবং নির্বাচন কমিশনের সাবেক সেক্রেটারি রশিদ সরকার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছে 41 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2238 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 3360 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। 15,632টি 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। সুস্থ হয়েছেন 3,706 জন। মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। এদিকে বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 2,13,000 আর প্রাণহানি 5,500। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যু 5,53,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,22,00,000-এর বেশি। আর যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড 62,000 মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতেও বাড়ছে সংক্রমণ। মার্কিন গবেষকদের আশঙ্কা, আগামী বছর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখে পৌঁছাতে পারে। তবে স্বস্তির খবর হচ্ছে, বিশ্বে এ পর্যন্ত 71 লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। রাজধানীর ওয়ারিতে লকডাউন ঘোষণার 6ষ্ঠ দিন পার হলেও করোনা সংক্রমণের হার বাড়ছে প্রতিনিয়ত। লকডাউন বাস্তবায়নের শুরু থেকে বেগ পেতে হচ্ছে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের। নানা অজুহাতে তবুও বের হচ্ছেন মানুষ। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যেও আক্রান্ত বৃদ্ধি নয়, বরং পরীক্ষার ফলে পূর্বে আক্রান্তদেরও এখন চলছে শনাক্ত। মূলত এই এলাকায় নতুন আক্রান্ত বাড়ছে কিনা তা বোঝার জন্য অপেক্ষা করতে হবে পুরো 21 দিন। আরো জানাচ্ছেন সৈয়দ রেহান। করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় গেল 4 জুলাই থেকে লকডাউনে রাজধানীর দক্ষিণ সিটির ওয়ারি এলাকা। লকডাউনের 6ষ্ঠ দিন পার করলেও এই এলাকায় ক্রমশ বাড়ছে সংক্রমণের হার। 69 জনের মধ্যে আপনার আক্রান্তর সংখ্যা হইল 31। আমরা খুব স্ট্রিক্ট যে বের হতে দেব না। তারপরও কিছু মানবতায় এলাকাবাসীর কাছে অনুরোধ রইল, তারা যেন মধ্যরাতে স্বাভাবিক যেটা অতি প্রয়োজন সেটার জন্য আমাদের ফোন দেয় এবং আমরা সেটা অলরেডি পৌঁছে দেব। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা এখন শনাক্ত হচ্ছেন তারা মূলত আক্রান্ত হয়েছিলেন লকডাউন বাস্তবায়নের আগেই। এখন যে সমস্ত রোগী পাওয়া গেছে তারা ইনফেক্টেড হয়েছে, এই বেষ্টনী দেওয়ার আগেই তারা সংক্রমিত হয়েছে। এখন যে সমস্ত কেসগুলো আগে রিপোর্ট হয় নাই, তারা পরীক্ষা করতে আসতে পারে নাই, নানা ঝামেলা, সেই পরীক্ষা তারা এখন পাচ্ছে। ওয়ারিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার হার জানতে 21 দিন অপেক্ষা করারও পরামর্শ তার। সেই সংক্রমিত হওয়ার 1 থেকে 14 দিনের মধ্যে তাদের মধ্যে লক্ষণ দেখা যায়। বেষ্টনীর পরে কতজন পাওয়া গেছে, 21 দিনের মাথায় গিয়ে যতটা রোগী আপনি পাবেন সেইটা হবে এটার রেজাল্ট।
লকডাউনের শিক্ষা ধরে স্থানীয় বাসিন্দাদের সতর্ক চলাচলই পারে করোনা সংক্রমণের হার কমাতে, অভিমত ডাক্তার মোস্তাক হোসেনের। সৈয়দ রাইহান, নিউজ 24, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে যত মানুষ মারা যাবে এর চেয়েও বেশি মানুষ মারা যেতে পারে করোনার বিরূপ প্রভাবে সৃষ্ট খাদ্যের অভাবে, কথা বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, করোনার প্রাদুর্ভাব ক্ষুধা সংকটকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। করোনার সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষুধায় প্রতিদিন 12,000 মানুষ মারা যেতে পারে। দ্য হাঙ্গার ভাইরাস শীর্ষক অক্সফামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক বেকারত্ব, খাদ্য উৎপাদনে ব্যাহত হওয়া ও মহামারীর কারণে এবছর প্রায় 12 কোটি মানুষ অনাহার পরিস্থিতিতে চলে যেতে পারে। অবৈধ উপায়ে আয় করে পুলিশের চাকরি করা যাবে না, তাহলে তা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে। বৃহস্পতিবার সারা দেশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পুলিশের মহাপরিদর্শক কথা বলেন। দেশটাকে ড্রাগমুক্ত করতে চান, সারা দেশকেই দুর্নীতি মুক্ত করতে চান, পুলিশ দুর্নীতি মুক্ত করতে চান। আমরা আসল দেশটাকে ড্রাগমুক্ত। বাংলাদেশে আসলে আমরা বিট পুলিশিং করি, ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাই পুলিশিং। মানুষের এই যে ভালো দেশ তো, মানুষকে ভালোবাসলে মানে রিটার্নটা দেয় কিভাবে। কুয়েত সিআইডির হাতে গ্রেপ্তার বাংলাদেশের এমপি শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক টুইট বার্তায় দাবি করে দেশটির সরকার। বৃহস্পতিবার আরব টাইমসের প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়। খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিরও উল্লেখ করা হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে পাপুল কুয়েতের নাগরিক বলে প্রচার করা হয়েছে। এটি সম্পূর্ণ ভুল। এ বিষয়ের যে কোনো অনুসন্ধানের জন্য মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। রাত 10টার সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। কয়েকদিন আগের বানের পানি সরে যাওয়ার পর এখন ভাঙছে উত্তরের নদ নদীর তীর। রংপুরের তিস্তার ভাঙনে পীরগাছা উপজেলার বেশ কিছু বাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার। একই অবস্থা টাঙ্গাইলেও যমুনা পানি কমে কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন তীরে বাস করা মানুষ। ভাঙনের মাঝে এখন নতুন শঙ্কা হয়ে দেখা দিয়েছে আবারও বন্যার পূর্বাভাস। ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এই শঙ্কা জাগিয়েছে। ডেস্ক রিপোর্ট। ভাঙছে তিস্তা, বিলীন হচ্ছে মানব বসতি। তিস্তার ভাঙনে মানচিত্র থেকে এরই মধ্যে হারিয়ে গেছে রংপুরের পীরগাছা উপজেলার দুটি গ্রামের সিংহভাগ। ভাঙন শুরু হয়েছে গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ছেন তারা। মাপ দেয়, আমি নদী বাঁধবো, কোনো সমস্যা নাই, থাকো। এইভাবে এদের কত 6বার ভাঙা হলো। নদী বাঁধিয়ে দিলে তাহলে আমার এত দূর অবস্থা হলো না। ভাতে পানি কাপড়ে জোপড়ে চতুর দিয়ে আমার কষ্ট পড়ে গেছে। নদী ভাঙন রোধে এরই মধ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে সকল জায়গায় অতি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করছি। আসলে এই সময়টাতে খুব বেশি কাজ করার সুযোগও নেই, শুষ্ক মৌসুমে করতে হবে। আমরা শুষ্ক মৌসুম অপেক্ষায়। টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে কালিহাতী উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতবাড়ি। প্রথমে জলাবদ্ধতা ও পরে ভাঙনের সঙ্গে লড়াই করা এসব মানুষের জন্য কোনো সুখবর নেই বন্যা পূর্বাভাসের। পূর্ব পরিস্থিতি হিসাবে আমরা প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন চাল, শিশু খাদ্যের জন্য 2 লক্ষ টাকা এবং নগদ 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। এর আগে চলতি বর্ষা মৌসুমের শুরুতে বেশ কয়েকদিন উজানের ঢলে পানিবন্দী জীবন কাটান উত্তরের নিচু অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া 16 নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে সিআইডি। এদের সহযোগী হিসাবে 2 বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিআইডি। এদিকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড চক্রের 4 সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে বাংলাদেশিদের সাথে প্রতারণা করে আসছিল দেশে থাকা নাইজেরিয়ান ফ্রড নামে এক গ্রুপ। সংঘবদ্ধভাবে প্রেমের ফাঁদ পেতে তারা জানাতো বিদেশ থেকে পাঠানো হয়েছে মূল্যবান গিফট। সেই উপহার ছাড়িয়ে নিতে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কাস্টমস ডিউটি শোধ করতে হতো লাখ লাখ টাকা। এই ফাঁদে পা দিয়ে বেশ কয়েকজন অর্থ খুইয়ে পুলিশের কাছে অভিযোগ দিতে আসে। তদন্তে নেমে সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলাদেশ থেকে এই প্রতারণা করে আসছে কয়েকজন নাইজেরিয়ান নাগরিক। সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিস্তারিত। ভালোবাসাটা যখন খুব গড়িয়ে যখন আবার ফোড়া হয়ে আসে, যখন দেখা যাচ্ছে তাকে ভয় দেখানো হচ্ছে যে এখানে তো ভুল করে আমি কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলাম, আর মানি লন্ডারিং মামলা আপনাকে পুলিশ খুঁজতেছে, কাস্টমস খুঁজতেছে, তখন পুলিশকে ভয় না করে পুলিশের কাছে আসতে হবে। আন্তর্জাতিক এই ক্রেডিট কার্ড চক্রের 4 সদস্যকেও গ্রেফতার করেছে সিআইডি। চক্রটি ক্রেডিট কার্ড হোল্ডারের পিন নম্বর সহ গোপন তথ্য চুরি করে অনলাইনে কেনাকাটা করে আসছিল। নানানভাবেই তার তথ্যগুলো চুরি করে, নানান রকম র্যানসমওয়্যার ব্যবহার করে, নানান রকম তথ্য করে পরে একটা প্ল্যাটফর্মে তারা নিজেদের মধ্যে তথ্যগুলো করে আর কি, মানে আপনার বিনিময় করে পরস্পরকে লাভবান করে। তা আমরা বাংলাদেশি চক্রটাকে আমরা যেটা আইডেন্টিফাই করেছি, আমরা বিশ্বাস সেটা ভালোভাবে আমরা করতে পারবো। গ্রেফতার 4 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বনানী থানায় মামলা হয়েছে। ছেলে হলে আপনার কাছে মেয়ে সেজে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিরোধীদের আপত্তি থাকলেও সংসদে পাশ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধির বিল। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বাংলাদেশ ব্যাংক অর্ডার বিল 2020 আনুষ্ঠানিকভাবে পাশ হয়। তবে মহামারীকালের বাজেট নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন এবারের বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। মাননীয় মন্ত্রী, করোনাকালে এবছর বাজেট উপস্থাপনায় ছিল ভিন্নধর্মী আয়োজন। প্রতি বছর অর্থমন্ত্রী 3 থেকে 5 ঘন্টা ধরে সংসদে বক্তব্য দিয়ে বাজেট উপস্থাপন করলেও এবার মাত্র 57 মিনিটে বাজেট উপস্থাপন শেষ হয়। এর মধ্যে অর্থমন্ত্রীর বক্তব্য ছিল মাত্র 6 থেকে 7 মিনিট। বাকি অংশে প্রাধান্য পায় ডিজিটাল উপস্থাপনা। রাজস্ব খাত সংস্কারের অংশে বাজেট অধিবেশনের শেষ দিনে এসে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বয়স বাড়াতে পাশ হলো বিল। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জাতীয় সংসদে বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2020 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত 30 জুন 2020-21 অর্থ বছরের জন্য পাশ হয় 5,68,000 কোটি টাকার বাজেট। 9 কার্যদিবসের সংসদ অধিবেশনে চলতি 2020-21 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা হয় মাত্র 2 দিন। এছাড়া সম্পূরক বাজেটের উপর আলোচনা হয় 1 দিন। অধিবেশনের সমাপনী দিনে মহামারীকালের এই বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ। 5,68,000 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। আমাদের উন্নয়ন বাজেট যেটা আমরা 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেট আমরা দিয়েছি। আমি জানি যে হয়তো এটা এই করোনার কারণে সবটুকু আমরা অর্জন করতে পারবো কি পারবো না, এটা নিয়ে প্রশ্ন আছে। সংকটকালীন এই সময়েও অর্থের প্রবাহ স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। মিরপুরে অলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে করোনা পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবের মাধ্যমে রোগীদের প্রতিদিনের রিপোর্ট দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োটেকের সিইও ইঞ্জিনিয়ার রমজান আলী, অলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন সহ আর অনেকে।
গুলশানের যমুনা ব্যাংক টাওয়ার উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের 142তম গুলশান কর্পোরেট শাখার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের প্রধানমন্ত্রী খাদ্গা প্রসাদ ওলি নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক সপ্তাহের মধ্যে পথ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত নিয়ে কড়া অবস্থান এবং চীনের প্রভাব বেড়ে যাওয়ায় নিজের দলের কাছে অপছন্দের পাত্র হয়ে উঠছেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহালের সঙ্গে বুধবার বৈঠক করেন ওলি। তিনি জানিয়েছেন সামনের দিন এবং সপ্তাহগুলোই দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তার প্রধানমন্ত্রী পদে থাকা না থাকার বিষয়ে। সম্প্রতি ভারত ও নেপালের বিতর্কিত এলাকায় নিজেদের হিসেবে চিহ্নিত করে নতুন মানচিত্র প্রকাশের পর থেকে ঝামেলায় পড়েছেন ওলি। খেলার খবর। করোনা ভাইরাসের কারণে অবশেষে বাতিল হলো চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সূচি অনুযায়ী এশিয়া কাপ বসবে আগামী বছর শ্রীলঙ্কায়। এদিকে কোনো নির্দিষ্ট টুর্নামেন্টকে লক্ষ্য করে এগোনোর পরিকল্পনা নেই বিসিবির, বরং ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা অটুট রেখে তাদের মাঠে ফেরানো এখন মূল চ্যালেঞ্জ, জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। আরও জানাচ্ছেন পার্থ বণিক। গত মঙ্গলবারই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপ বাতিলের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। তারপরেও এসিসি থেকে কোনো বার্তা না আসায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নীরব ছিল বিসিবি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়া কাপ 1 বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা আসলো এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা থেকে। পরিবর্তিত সূচি অনুযায়ী 2021 সালের জুন মাসে বসবে এশিয়া কাপের 15তম আসর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে একের পর এক বাতিল হয়েছে আন্তর্জাতিক সিরিজ। সে অনুযায়ী বিসিবিরও অনুমান ছিল একই ভাগ্য হতে পারে এশিয়া কাপেরও, জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান। আমরা তো মনে করেন ওদের ফিটনেস, ওদের ট্রেনিং এর জন্য তো আমরা যখনই সিচুয়েশন ভালো হবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইয়েতে নেমে যাব প্র্যাকটিস। আমরা যে সিচুয়েশনের জন্য ওয়েট করছি, এটা ঠিক আছে, এটা হলে ভালো হতো, বাট যখন হচ্ছে না এখন কিছু করার নাই। এশিয়া কাপকে সামনে রেখে এগোনোর পরিকল্পনা ছিল বিসিবির, তবে আসরই যখন বাতিল তখন লক্ষ্য এখন কোনো টুর্নামেন্ট নয়, বরং ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা মাথায় রেখে তাদের মাঠে ফেরানো। এটা একটা সম্ভাবনা ছিল বাতিল হওয়ার, তো এখন তো আর কিছু করার নাই, এখন জাস্ট সিচুয়েশনের জন্য ওয়েট করছি আর কি। আল্লাহর মধ্যে সিচুয়েশনটা ভালো হলে আমরা ট্রেনিং এ নামবো, কারণ প্লেয়ারদের তো ফিটনেসটাও ভেরি ইম্পর্টেন্ট। এদিকে টুর্নামেন্ট আয়োজন নিয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের বদলে 2021 এশিয়া কাপের আয়োজক এখন শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান আয়োজন করবে 2022 এশিয়া কাপ। পার্থ বণিক, নিউজ 24। ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।